দেশীয় আন্তর্জাতিক অঙ্গনে নজরুল চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। ব্যক্তির স্বার্থ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানবে না চীন, বললেন রাষ্ট্রদূত। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সহায়তার আশ্বাস। সুষ্ঠুভাবে শেষ হলো প্রথম দিনের এইচএসসি পরীক্ষা। অভিন্ন প্রশ্নপত্রে খুশি শিক্ষার্থী, অভিভাবক। সার্বিক পরিবেশে সন্তুষ্ট শিক্ষামন্ত্রী। এবং ফিফা বিশ্বকাপে রাতে অস্ট্রিয়ার মুখোমুখি স্পেন, ভোরে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ পর্তুগাল, সকালে লড়বে সুইজারল্যান্ড আলজেরিয়া। আসসালামু আলাইকুম, স্বাগতম হোনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। নজরুল চেতনা দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে 64 জেলায় আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষের অনুষ্ঠানের উদ্বোধনীতে এ কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, নানা আয়োজনের মাধ্যমে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে বছর জুড়ে নজরুল বর্ষ পালন করা জরুরি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নজরুল বর্ষের আনুষ্ঠানিক ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, জাতীয় কবির নাতনি খিলখিল গাজী সহ সংস্কৃতি অঙ্গনের শিল্পীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিপ্লব বিদ্রোহ, রণসঙ্গীত, ইসলামী মূল্যবোধের গান, ভজন কীর্তন, শ্যামা সঙ্গীত, প্রেম, প্রকৃতি ও মানবিক মূল্যবোধ সহ সকল ক্ষেত্রেই নজরুল জাতিকে সমৃদ্ধ করেছেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নজরুল আমাদের জীবনে প্রাসঙ্গিক। এ কারণেই আমাদের জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে গণমানুষ, বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরো গভীর ও নিবিড় করার লক্ষ্যে নানা আয়োজনে নজরুল বর্ষ শুরু করা হয়েছে। নজরুল বর্ষ উদযাপন কমিটির মাধ্যমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বছর জুড়ে প্রতিটি অনুষ্ঠান সফলভাবে পালন করার তাগিদ দেন সরকার প্রধান। তার সাহিত্যকর্ম আন্তর্জাতিক পরিসরে আরো বিস্তৃতভাবে প্রচারের সুযোগও কিন্তু তৈরি হয়েছে। আসুন এই সুযোগটিকে কাজে লাগিয়ে সারা দেশে নজরুল বিশেষজ্ঞ তথা নজরুল প্রেমীদের নিয়ে গঠিত নজরুল বর্ষ উদযাপন জাতীয় কমিটির মাধ্যমে দেশের সকল জেলা, উপজেলা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বছর জুড়ে প্রতিটি অনুষ্ঠান সফলভাবে পালন করা অত্যন্ত জরুরি বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। জাতীয় কবির সাহিত্য সঙ্গীতের বহু ভাষিক অনুবাদ ও গবেষণা বিশ্ব অঙ্গনে ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলেন বাংলাদেশের মন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেমন বলেন, গাহি সাম্যের গান, সেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, সেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। এ সময় তিনি আরো বলেন, বর্তমান সরকার দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে বিভেদ মোকাবেলা করে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায়। পরে আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ 2026-2027 বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য, সঙ্গীত, দর্শন এবং মানবিক চেতনাবোধের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে আমি নজরুল বর্ষ 2026-2027 বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না বলে স্পষ্ট করে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াওয়েন।
সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে চীন কাজ করবে, অন্য কোনো ইস্যু তাদের ভাবনার বিষয় নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর অত্যন্ত সফল হয়েছে বলে দাবি করেন তিনি। সফরে দুদেশের কৌশলগত পর্যায়ে সম্পর্কের উন্নতি হয়েছে। চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন সহযোগিতার বিষয়টি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই বলেও উল্লেখ করেন চীনা রাষ্ট্রদূত। Tista project is Bangladesh project. China cooperation is at the request of Bangladesh side. Why we need a very sound feasibility study this project. So that is the pure purpose from our side. You mentioned about other elements. It's not in our consideration. So China will proceed as long as Bangladesh wish. So that is the position from our side. দেশজুড়ে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুরু হয়েছে অভিন্ন প্রশ্নপত্র এইচএসসি ও সমমান পরীক্ষা। আর এই অভিন্ন পরীক্ষায় সন্তোষ জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। এবার নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী 12,70,583 জন। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 2,697 এবং পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান 9,439টি। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। দেশ জুড়ে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। মোট 2,697টি পরীক্ষা কেন্দ্রের সবগুলোকেই সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। 11টি শিক্ষা বোর্ডের অধীনে 9,439টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট 12,70,583 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। যতটুকু তার আছে প্রিপারেশন মোটামুটি ভালোই। আমাদের প্রত্যাশা হলো যে সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে যাতে পরীক্ষা তারা দিতে পারে। আমার একটা সমস্যা হলো যে আবার পরীক্ষার মাঝে গ্যাপটা কম। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে 2025 সালে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10,55,398 জন। 2026 সালে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় 10,69,714 জনে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে 2025 সালে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 86,102 জন। আর 2026 সালে পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে হয় 92,905 জনে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে 2025 সালে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,09,611 জন। 2026 সালে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা হয় 1,07,964 জন। এবার কারিগরিতে পরীক্ষার্থী কমেছে 1,647 জন। চলতি বছরেই প্রথম 9টি সাধারণ শিক্ষা বোর্ডে সম্পূর্ণ অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। আর এতে যথাযথ মূল্যায়ন হবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। আমার মতে ভালো হয়েছে, সবার সাম্য বজায় থাকবে। ফলাফলের ক্ষেত্রে তো সবাইকেই সব বোর্ড থেকেই মূল্যায়ন করা হবে। সরকারের এই অভিন্ন প্রশ্নে স্বস্তি জানিয়েছেন অভিভাবকরাও। শিক্ষাক্ষেত্রে সরকারের নেয়া এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মূল্যায়নে ভূমিকা রাখবে বলেও মনে করছেন তারা। বই তো আমরা সারা বাংলাদেশে একটাই পড়ি, অভিন্ন প্রশ্ন একই প্রশ্ন হয়ে পরীক্ষা ভালো তো। অনেক বোর্ডে দেখা যাইতো যে অনেক শিক্ষার্থীরা অনেক বৈষম্যের শিকার হতো। যে পদক্ষেপগুলো নিয়েছে এবার শিক্ষামন্ত্রী, ভালো লাগছে। যেমন এসএসসিটা আগায় নিয়ে আসছে। এই সিস্টেমটা আসলে খুবই বেনিফিশিয়ারি টু দ্য স্টুডেন্টস এন্ড টিচার্স। পরীক্ষার সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সরকার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ থেকে বিরত রাখতে সরকারকে আইন করার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। বলেন, কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে তাকে চাকরি ছেড়ে দিতে হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে এই কথা বলেন তিনি। জানান, প্রধানমন্ত্রী শিক্ষায় জিডিপি 2% দিয়েছে, পরবর্তীতে 5% দেওয়ার কথা বলেছেন। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, দেশের শিক্ষা খাতকে এগিয়ে নিতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর নির্বাচনী যে ম্যানিফেস্টো রয়েছে সেটাকে কিভাবে বাস্তবায়ন করতে পারবো এবং সবাই এক হয়ে কিভাবে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারবো, যার মৌলিক ভিত্তি হবে শিক্ষা ব্যবস্থা প্রয়োজনীয় সংস্কারকে বাস্তবায়ন করা। এবং আমরা বিশ্বাস করি যদি আমরা সবাই একযোগে কাজ করি তাহলে ইনশাল্লাহ অবশ্যই আগামীর বাংলাদেশকে আমরা সেভাবে গড়ে তুলতে যাব যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চেয়েছেন, যার মৌলিক ভিত্তি হবে শিক্ষা ব্যবস্থা প্রয়োজনীয় সংস্কার। আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন পার্টিসিপেট না করে এবং গভর্নমেন্ট যেন এই ধরনের একটি আইন তৈরি করে, শিক্ষকরা লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যেন না যায়, যেতে হলে তারা যেন চাকরি থেকে ছেড়ে দেয় এবং এই শিক্ষকদের যে ট্রেনিংয়ের ব্যবস্থার জন্য
শিক্ষকের উন্নয়নের জন্য আমরা যে ইনভেস্টমেন্টগুলো করছি এগুলো যেন প্রপারলি হয় এবং আমরা যেন আগামী দিনে সুন্দর জাতি গঠন করতে পারি, যে প্রত্যয় নিয়ে আজকে প্রধানমন্ত্রী তিনি এগিয়ে যাচ্ছেন। সর্বোচ্চ আদালতের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৬,০০০-এর বেশি প্রধান শিক্ষক নিয়োগের জট খুলেছে। সেই সঙ্গে পরবর্তীতে প্রাথমিকে ৩৮,০০০-এর বেশি সহকারী শিক্ষক নিয়োগ সম্ভব হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। দুপুরে আপিল বিভাগের রায়ের পর সংবাদ সম্মেলন বলেন তিনি। এ সময় অ্যাটর্নি জেনারেল জানান, সরকার দায়িত্ব নেওয়ার পরই প্রাথমিকের শিক্ষক নিয়োগের জটিলতা কেটে গেল। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে 20% সরাসরি নিয়োগ ও 80% সহকারী শিক্ষকদের থেকে পদোন্নতির মাধ্যমে পদায়নের সিদ্ধান্ত নেয় সরকার। 2013 সালের ওই নিয়োগ বিধির পরে 2017 সালে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টে রিট করেন কয়েকজন শিক্ষক। এরপর আটকে যায় প্রধান শিক্ষক নিয়োগ। 2019 সালে তাদের পক্ষে হাইকোর্ট রায় দিলে আপিল করে সরকার। এই জটিলতায় 65,000-এর বেশি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধেকই প্রধান শিক্ষক শূন্য হয়ে পড়ে। দীর্ঘ 9 বছর ওই রিটের নিষ্পত্তি করল আদালত। কেটে গেল নিয়োগ জটিলতা। এবারও 36,000-এর বেশি প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবে সরকার। এই নিয়োগ সম্পূর্ণ হলে 38,400-র বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া যাবে বলে জানান শিক্ষামন্ত্রী। আমরা যদি 36,235 জন শিক্ষককে এখন প্রমোশনটা দিতে পারি, সেই সাথে আমাদের ইমিডিয়েটলি আমাদের আসন শূন্য হয়ে যাবে 38,443 জন, এবং ইমিডিয়েটলি তারা রিজলভ করার জন্য গত সপ্তাহে তারা ডেট দিয়ে দেন, আজকে জুলাই মাসের 2 তারিখে, এবং অ্যাপিলেট ডিভিশনে এই মামলাটি অ্যাকসেপ্ট হয়েছে। অর্থাৎ আমরা আমাদের শিক্ষক নিয়োগের অধিকার ফেরত পেয়েছি। এ সময় উপস্থিত অ্যাটর্নি জেনারেল জানান, এর ফলে নিয়োগের জট কেটে গেছে। হাইকোর্ট যে রায়টি দিয়েছিল সেই রায়টি আর থাকলো না। আপিল বিভাগের চূড়ান্ত রায়ে সরকার যে বিধিমালা করেছিল 2013 সালে, সেই বিধিমালা মোতাবেক এবং সরকারি চাকরি মোতাবেক এখন এই সমস্ত শূন্য পদে প্রধান শিক্ষক এবং করতে যে আইনি বাধা ছিল, সেই বাধাটি অপসারিত হয়ে গেল চূড়ান্তভাবে। তবে এনটিআরসি সহ বেশ কিছু ক্ষেত্রে এখনও আইনি জটিলতা রয়েছে, তা নিরসনের অপেক্ষায় সরকার। এই যে একটা স্ট্যাগন্যান্ট অবস্থা ছিল, এই স্ট্যাগন্যান্ট অবস্থার যে অপসারণ করা গেল, এটা একটা স্বস্তির বিষয়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে গেল 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 1119 জন। 15 মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 631 জনের। এ সময় 12,286 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। জুলাই আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত মোহাম্মদ হোসেন। পরিস্থিতি মোকাবেলায় উপজেলা পর্যায় পর্যন্ত সমন্বিতভাবে কাজ করা হচ্ছে উল্লেখ করে ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট মজুত রয়েছে বলেও জানান তিনি। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথোলজি বিভাগে মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরির বিভিন্ন যন্ত্রপাতি হস্তান্তর করেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। এ সময় তিনি জানান, 10 জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 81তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও সঙ্গে থাকবেন বলে জানান মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান আগামী 10 তারিখে এখানে আসবেন। এই কলেজের ছাত্রী হিসাবে ওনার প্রথম পদার্পণ হবে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা দিবসে। সাথে মাননীয় প্রধানমন্ত্রীও থাকবেন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা পর্যায় পর্যন্ত সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। সবার সহযোগিতায় ডেঙ্গু মোকাবেলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। সমন্বিত একটা প্রচেষ্টা, ডিসি, ইউএনও, সিভিল সার্জন, ডাইরেক্টর, সুপারিনটেন্ডেন্ট, ইউএইচএফ, ডাক্তার সমন্বিতভাবে উপজেলা থেকে শহর পর্যন্ত আমরা কিন্তু পরিচ্ছন্নতা একটা অভিযান করতে যাচ্ছি। জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে জানিয়ে মন্ত্রী বলেন, সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রাথমিক সেবাটা দেওয়ার জন্য আমরা অলরেডি উপজেলা লেভেল পর্যন্ত ট্রিটমেন্ট প্রোটোকল পাঠিয়ে দিয়েছি, এবং আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আমাদের ডাক্তার
আগামী শুক্রবার দিন আমাদের মসজিদের জুম্মার পরে খতিবরা পর্যন্ত দিবে, জ্বর হওয়ার সাথে সাথে উপজেলা হাসপাতালে নিয়ে যেতে। দেশে সব ধরনের ভ্যাকসিন, রিয়েজেন্ট ও স্যালাইনের পর্যাপ্ত মজুদ আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, রোগীর সংখ্যা বাড়লে ভ্রাম্যমাণ হাসপাতাল চালুর মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। সকল ভ্যাকসিন, সকল রিয়েজেন্ট এই প্রায় 4 মাসে আমরা পর্যাপ্ত পরিমাণে স্টক করে ফেলছি। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। প্রকল্পের প্রয়োজনে পদ্মার রেল সেতুর নিচে মাটি অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলমন্ত্রী রবিউল আলম। বলেন, এর ফলে সেতুর নিরাপত্তা ঝুঁকি নেই। সকালে নারায়ণগঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এর মধ্যে 16.6 থেকে 7 কিলোমিটারের মধ্যে 14 কিলোমিটার অংশের অস্থায়ী ভরাট অপসারণ করা হয়েছে। বর্তমানে প্রায় 2.3 থেকে 4 কিলোমিটার অংশের কাজ বাকি রয়েছে। খসড়া মানবাধিকার কমিশন আইন নিয়ে উদ্বেগ জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি বলছে, খসড়া আইনটি পাশ হলে কমিশনের স্বাধীনতা খর্ব হবে। এটি তখন পরিণত হবে নির্বাহী বিভাগের একটি ঠুঁটো জগন্নাথ প্রতিষ্ঠানে। দুপুরে রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। মফিউর রহমানের রিপোর্ট। জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়া পর্যালোচনা ও সুপারিশ বিষয়ে সংবাদ সম্মেলন করে টিআইবি। এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দুর্বল ভিত্তি তৈরি করে রাখা হয়েছে অনেক ক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে। মানবাধিকার সুরক্ষায় একটি স্বাধীন ও কার্যকর কমিশন গঠনের জনপ্রত্যাশা দীর্ঘদিনের, কিন্তু সরকারের প্রস্তাবিত নতুন খসড়া আইনটি সেই প্রত্যাশার সম্পূর্ণ পরিপন্থী বলে দাবি করেছে টিআইবি। সংস্থাটি বলছে, খসড়া আইনের বেশ কিছু ধারায় কমিশনের স্বকীয়তা ঝুঁকির মুখে পড়বে। জাতীয় মানবাধিকার অধ্যাদেশ 2025 যেটি, সেটি ছিল মোটামুটিভাবে জাতীয় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং অনেকেরই ধারণা ছিল যে বাংলাদেশের অধ্যাদেশটিকে আইনে রূপান্তর করে যদি মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়, তাহলে মানুষের মৌলিক অধিকারগুলো সুরক্ষার পথে বাংলাদেশের অগ্রগতির সম্ভাবনা হবে। নতুন খসড়ায় মানবাধিকার কমিশনকে কোনো মন্ত্রণালয় বা বিভাগের বাইরে রেখে স্বাধীন সত্তা হিসেবে প্রতিষ্ঠার বিধান বাতিল করা হচ্ছে। আইনটি এই অবস্থায় প্রণয়ন হলে আন্তর্জাতিক মানদণ্ড ব্যাহত হবে বলে মনে করছেন টিআইবির নির্বাহী পরিচালক। কমিশনটি অধ্যাদেশ অনুযায়ী হওয়ার কথা ছিল সরকারের নিয়ন্ত্রণের বাইরে। নতুন প্রস্তাবনায় বা খসড়ায় সেই বিষয়টি বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে সুযোগ রাখা হয়েছে যে এই কমিশনটি আসলে সরকারের এক বা একাধিক মন্ত্রণালয়ের কর্তৃত্বাধীন থাকবে। এটি আমরা অগ্রহণযোগ্য মনে করি। তিনি বলেন, কমিশনের নিয়োগের বাছাই কমিটিতে মন্ত্রী ও সরকারি দলের সংসদ সদস্য রাখার ফলে রাজনৈতিক প্রভাবের পথ সুগম হবে। বাছাই কমিটির প্রস্তাব করা হয়েছিল, সেখানে সত্যিকার অর্থে নিরপেক্ষ বাছাই কমিটির একটা সুযোগ ছিল। সেটিকে তার মধ্যে এখন স্পিকার, 2 জন মন্ত্রী এবং মন্ত্রী পরিষদ সদস্য যুক্ত করে এই কমিটিটির কার্য নিরপেক্ষতা সম্পূর্ণভাবে খর্ব করার ঝুঁকি সৃষ্টি করা হয়েছে। এটি আমরা মনে করি ষড়যন্ত্রমূলক। জুলাই অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে দেশে একটি ব্যতিক্রমী সুযোগ সৃষ্টি হয়েছে, যাকে কাজে লাগিয়ে সরকারের নিয়ন্ত্রণহীন মানবাধিকার কমিশন আইন করা জরুরি বলে জানান ডক্টর ইফতেখারুজ্জামান। সরকারের নিয়ন্ত্রণের বাইরে একটি স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা সম্ভব হবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনের প্রস্তুতি শেষ পর্যায়ে। বিপুল জনসমাগম ও আন্তর্জাতিক নেতাদের অংশগ্রহণে এই আয়োজন সম্পন্ন হতে যাচ্ছে। ঐতিহাসিক এই বিদায় ও জানাজা অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকেও যাচ্ছেন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় যোগ দিতে দেশটিতে পৌঁছেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। বিস্তারিত প্রিয়াঙ্কা নেতুর ডেস্ক রিপোর্টে। 28 ফেব্রুয়ারি 2026। একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অবস্থান, অন্যদিকে সংঘাত শুরুর দিনেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে হামলা চালায় ট্রাম্প নেতানিয়াহুর সেনারা। এতে 86 বছর বয়সে নিহত হন খামেনি। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার রাষ্ট্রীয় জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে তেহরানে, যেখানে বিপুল জনসমাগম ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণের পরিকল্পনা করা হচ্ছে। ইরানি কর্মকর্তাদের আশা, শোকানুষ্ঠান ও দাফনে প্রায় 2 কোটি মানুষের সমাগম হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা আগামী 4 জুলাই তেহরানে শুরু হবে এবং 9 জুলাই খামেনির দাফন কার্য সম্পন্ন হওয়ার মাধ্যমেই এর সমাপ্তি ঘটবে।
তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত বিশাল গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে তার লাশ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। হামলায় নিহত তার স্বজনদের লাশও সেখানে রাখা হবে। অনুষ্ঠানের জন্য রাজধানীতে কড়া নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ ও সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া খামেনির বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগামী ৩ জুলাই ইরান যাচ্ছেন জামায়াতে ইসলামীর একটি সংসদীয় প্রতিনিধি দল। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নিচ্ছেন না। তবে অনুষ্ঠানে যোগ দিতে একটি উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধি দল তেহরান সফর করবে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। এখন জানব বলকান অঞ্চলের আলবেনিয়ার রাষ্ট্রের প্রাকৃতিক সৌন্দর্যের গল্প। আলবেনিয়া ইউরোপের লুকানো সৌন্দর্যের এক দেশ, যেন প্রকৃতির অপরূপ রূপের লীলাভূমি। স্ফটিকের মতো স্বচ্ছ সমুদ্র সৈকত, প্রাচীন দুর্গ আর সমৃদ্ধ সংস্কৃতির অপূর্ব এক মেলবন্ধন রয়েছে দেশটিতে। ঐশী আলমের প্রতিবেদনে। আলবেনিয়ার রাজধানী তিরানা শহরটি যেন এক জীবন্ত ও রঙিন ক্যানভাস। এখানকার ঐতিহাসিক স্টান্ডারবেগ স্কয়ার এবং রঙিন দালানকোঠা দেখলে মন খারাপ রাখার সুযোগই নেই। অতীতের কমিউনিস্ট আমলের বাংকারগুলো সুন্দর জাদুঘরের রূপ নিয়েছে, যা ইতিহাসের গল্প শোনায়। পাহাড়ের ঢালে গড়ে ওঠা বেরাত শহরটিকে হাজার জানালার শহর বলা হয়। ওসুমি নদীর তীরে দাঁড়িয়ে থাকা অটোমান আমলের সাদা বাড়িগুলোর দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়। শহরের চূড়ায় থাকা প্রাচীন দুর্গটি যেন আজও পুরো উপত্যকাকে আগলে রেখেছে। ইতিহাস আর প্রকৃতির এমন শান্ত মিতালি খুব কম জায়গাতেই দেখা যায়। পাথরের তৈরি সুন্দর ছাদ আর খাড়া রাস্তার জন্য গিজরো কোস্টারের নামকরণই হয়েছে পাথরের শহর হিসেবে। ইউনেস্কোর হেরিটেজ সাইট সমৃদ্ধ এই শহরটির প্রতিটি কোণায় জড়িয়ে আছে বলকান সংস্কৃতির প্রাচীন সুবাস। পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা বিশাল দুর্গটি এক শান্ত গাম্ভীর্য নিয়ে অতীতকে স্মরণ করিয়ে দেয়। আলবেনিয়ান রিভিয়ারের কসামেল সমুদ্র সৈকতটি যেন এক টুকরা স্বর্গ, যেখানে সাদা বালি আর স্ফটিকের মতো স্বচ্ছ নীল জল মিলেমিশে একাকার হয়ে গেছে। সৈকতের ঠিক সামনেই ভেসে থাকা ছোট সবুজ 3টি দ্বীপ এই জায়গার সৌন্দর্যকে আরও মায়াবী করে তোলে। আরেক অনন্য সৃষ্টি ব্লু আই ঝর্ণা, যার ঠিক মাঝখানের জল গাঢ় নীল আর চারপাশেরটা ফিরোজা রঙের। গভীর এই কুণ্ডের জল এতটাই স্বচ্ছ যে নিচে কি আছে তা একদম পরিষ্কার দেখা যায়। প্রাচীন গ্রিক, রোমান ও বাইজেন্টাইন সভ্যতার ধ্বংসাবশেষ নিয়ে গড়ে ওঠা বুট্রিন্ট পার্কটি ইতিহাস আর প্রকৃতির এক পরম মেলবন্ধন। এখানে বিশাল গাছের ছায়ায় ঢাকা প্রাচীন থিয়েটার আর রাজকীয় প্রাসাদের দেয়ালগুলো নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চারপাশের শান্ত জলাভূমি ও বনাঞ্চলের নীরবতা মনকে এক গভীর ভাবনায় ডুবিয়ে দেয়। ঐশী আলম, মোহনা সংবাদ। আবারও জানাবো খেলার খবর। চ্যানেল 24-কে 1-0 গোলে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল মোহনা টেলিভিশন। শাহ সিমেন্ট হিমা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে রুদ্রশ্বাসে জয় পায় মোহনা টিভি। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় টিম মোহনা। এই জয়ের সুবাদে সেমিফাইনালের আশা জিয়ে রাখল মোহনা টেলিভিশন। টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় উপস্থিত ছিলেন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার সভাপতি তসলিম চৌধুরী, মেগা স্পন্সর শাহ সিমেন্টের প্রতিনিধি রকিব উদ্দিন, মোহনা টেলিভিশনের হেড অফ নিউজ রাশেদুল হক, অ্যাসাইনমেন্ট এডিটর হুমায়ুন কবির সহ ইমার নেতৃবৃন্দ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দেশীয় আন্তর্জাতিক অঙ্গনে নজরুল চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। ব্যক্তি স্বার্থ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানবে না চীন, বললেন রাষ্ট্রদূত। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সহায়তার আশ্বাস। সুষ্ঠুভাবে শেষ হলো প্রথম দিনের এইচএসসি পরীক্ষা। অভিন্ন প্রশ্নপত্রে খুশি শিক্ষার্থী অভিভাবক। সার্বিক পরিবেশে সন্তুষ্ট শিক্ষামন্ত্রী। এবং ফিফা বিশ্বকাপে রাতে অস্ট্রিয়ার মুখোমুখি স্পেন, ভোরে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ পর্তুগাল, সকালে লড়বে সুইজারল্যান্ড আলজেরিয়া।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যায় 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।